আমরা পেজ নাম্বার 170 তে যাই, এই জায়গা থেকেও আমরা করতে পারবো। তারপর আমরা ওই নোটের এক্সাম্পলটাই দেখি। ওকে, রিঅ্যাকশনটা হচ্ছে এবার ডিসপ্রপোর্শনেশন। নর্মাল রেডক্স রিঅ্যাকশনগুলো আমরা করছিলাম লাস্ট ক্লাস পর্যন্ত। এখন ডিসপ্রপোর্শনেশন, কপারের এখানে একটা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন আছে। এটা দুইটা ইলেকট্রোড সিস্টেম থেকে মিলায়ে করা হয়েছে। এখন ফার্স্ট আমাকে প্রপারলি দুটা ইলেকট্রোড সিস্টেমকে চুজ করতে হবে। এখানে তোমাদের দুটি ইলেকট্রোড সিস্টেমকে চুজ করে দিছে। দিজ আর দ্য টু ইলেকট্রোড সিস্টেমস, দুটো মানে হাফ ইকুয়েশন, দুটো ইকুইলিব্রিয়াম, যেটার থেকে কপারের ডিসপ্রপোর্শনেশনটা আমরা শো করব যে এটা হবে কি হবে না। এখন কপারের ডিসপ্রপোর্শনেশন করার জন্য সিইউ প্লাসটা 2+ যাইতে পারবে, আবার সিইউ প্লাস থেকে সিইউ হইতে হবে। তাইলেই কিন্তু তার অক্সিডেশন নাম্বার +1 থেকে +2 আবার +1 থেকে 0 হয়। দিস ইজ দ্য ডিসপ্রপোর্শনেশন। তার মানে +1টা হচ্ছে মেইন, এটার থেকে দুইটা জিনিস হবে। এখন আমাকে ডিসপ্রপোর্শনেশন করতে হইলে এই রিঅ্যাকশনটাকে ব্যাকওয়ার্ড যাইতে হবে, এই রিঅ্যাকশনটাকে ফরওয়ার্ড যাইতে হবে। দ্যাটস এ মাস্ট। নাইলে কিন্তু ডিসপ্রপোর্শনেশনের হিসাবটা আসবেই না। নাই আর একটু কেয়ারফুলি দেখো, হ্যাঁ, ডিসপ্রপোর্শনেশন নাইলে কিন্তু হবেই না। এখন যদি তোমরা এই রিঅ্যাকশনটাকে ব্যাকওয়ার্ড দাও আর এই রিঅ্যাকশনটাকে ফরওয়ার্ড দাও, তাহলে কিন্তু ডিসপ্রপোর্শনেশন হইতেছে না, রিঅ্যাকশনটা উল্টো হয়ে যাচ্ছে। এই রিঅ্যাকশনটা কিন্তু উল্টো হয়ে যাচ্ছে, এটা তখন রিঅ্যাক্টেন্ট হয়ে যাবে আর প্রোডাক্ট হয়ে যাবে 2CO2+। তাহলে কিন্তু এটা ডিসপ্রপোর্শনেশন থাকতেছে না, অনপ্রপোর্শনেশন হয়ে যেতেছে, রেডক্স ঠিকই থাকতেছে। সো ইন অর্ডার ফর দ্য ডিসপ্রপোর্শনেশন, দিস হ্যাজ টু গো টু দ্য লেফট, দিস হ্যাজ টু গো টু দ্য রাইট। এখন এটা তখনই লেফটে যাবে তখন ওটার ভ্যালু লেস, দুইটাই যেহেতু পজিটিভ, লেস পজিটিভ হইতে হবে। তার মানে এটা, দিস ইজ দ্য নেগেটিভ ইলেকট্রন, দিস ইজ দ্য পজিটিভ ইলেকট্রন। পজিটিভ মাইনাস নেগেটিভ করে দিব, ই সেল আসবে পজিটিভ। তার মানে ডিসপ্রপোর্শনেশনটা ফিজিবল। এই কথাগুলো এখানে বলা আছে। ই নট ভ্যালু অফ ইকুইলিব্রিয়াম 1 যেহেতু মোর নেগেটিভ, then equilibrium 2, so position of equilibrium will move to the left, position of equilibrium will move to the right, equilibrium 2টা, therefore copper ions electron release করবে and ঠিক আছে, copper ions Cu+ ions electron gain করবে সেকেন্ড ইকুইলিব্রিয়ামে, এটা copper atoms হয়ে যাবে। ঠিক আছে, so copper 1 ions can disproportionate, ফিজিবিলিটি শো হয়ে গেল। এটাই যদি আমরা আরেকটা এক্সাম্পলের শো করি, এবার আমরা বইয়ের এক্সাম্পলটা, নোটের এক্সাম্পলটা দেখি, এটা আমরা একটু ঠিক করার এটা চেষ্টা করি। এখন এখানে ডিসপ্রপোর্শনেশনটা কিভাবে হবে? দ্য সাবস্টেন্স দ্যাট নিডস টু ডিসপ্রপোর্শনেশন, মানে নিডস টু ডিসপ্রপোর্শনেট হচ্ছে O2। O2 এখানে O2 H2O2 এই যে H2O2 যে অক্সিজেনগুলো আছে, প্রত্যেকটা অক্সিজেন হচ্ছে -1 করে, প্রত্যেকটা অক্সিজেন। সো এটা ডিসপ্রপোর্শনেশন মানে ডিসপ্রপোর্শনেট করে, দিস ইজ ইয়োর ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। এখানে প্রত্যেকটা অক্সিজেন -1, এখানে অক্সিজেন হচ্ছে 0, আর এইখানে অক্সিজেন অ্যাটমস হচ্ছে -2। সো আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি এখানে একটা ডিসপ্রপোর্শনেশন হচ্ছে, -1 থেকে 0 হচ্ছে, আবার -1 থেকে -2 হচ্ছে, অক্সিডেশন হচ্ছে, রিডাকশন হচ্ছে, রাইট? তো এই ইলেকট্রোড সিস্টেমে ভালো করে একটু দেখো, হ্যাঁ। সো এটা -1 প্রত্যেকটা অক্সিজেন, এখানে অক্সিজেন 0 আর এখানে অক্সিজেন -2 করে। তার মানে H2O2 থেকে O2 হইতে হবে, আবার H2O2 থেকে H2O হইতে হবে। এই দুটো জিনিস যেহেতু হইতে হবে, তাইলে ইকুইলিব্রিয়াম 1টা রাইটে থাকতে হবে, ইকুইলিব্রিয়াম 2টা লেফটে থাকতে হবে। ইকুইলিব্রিয়াম 2 লেফটে থাকার জন্য ওর ভ্যালুটা মোর নেগেটিভ হইতে হবে, মানে এখানে লেস পজিটিভ আছে। সো ইটস পসিবল। এইটার ই সেল করলে এটা নেগেটিভ ইলেকট্রন, এটা পজিটিভ ইলেকট্রন, লেফটে যাবে রাইটে যাবে, ই সেল পজিটিভ। বুঝা যাচ্ছে তো, রাইট? ই সেলের ভ্যালু যদি পজিটিভ হয়, ডিসপ্রপোর্শনেশন ইজ ফিজিবল।
and this reaction will occur. বুঝছি স্যার। এটাকে শর্টকাট করে যেখানে লিখছে ই নট অফ H2O2 থেকে H2 মানে ইকুইলিব্রিয়াম 1, H2O2 থেকে H2 ইকুইলিব্রিয়াম 1 is greater than ই নট অফ O2 থেকে H2O2. ঠিক আছে, তাহলে ই সেলটা পজিটিভ। গ্রেটার দেন মানে বুঝাইতেছে মোর পজিটিভ ভ্যালু, বুঝছো? এই গ্রেটার দেনটার সাইনটা বুঝাইতেছে মোর পজিটিভ ভ্যালু, নেগেটিভ ভ্যালু না। স্যার হ্যাঁ, যদি কোশ্চেন আনসার এরকম কোশ্চেন জিজ্ঞেস করে তাহলে কি অ্যান্সারটা এভাবেই লিখে দেবো? দিতে পারো, দিতে পারো, বাট আমাদের এক্সপ্লেনেশন টার্মটা কিন্তু বইয়ে একটা আরো স্পেসিফিক এবং সুন্দর, যে মোর নেগেটিভ। তুমি বলতে পারো যে ইকুইলিব্রিয়াম, এই সেকেন্ড ইকুইলিব্রিয়ামটা O2 থেকে এটা, এই ইকুইলিব্রিয়ামের, ঠিক আছে, বা এই রেডক্স হাফ সেলের ই নট ইজ মোর নেগেটিভ উইথ রেসপেক্ট টু এই হাফ সেলের ই নট, বলা যায় না? মোর নেগেটিভ বলে দিলাম, মোর বুঝতে পারছি। নেগেটিভ, এই গ্রেটার দেন সাইন না দিয়া বললা যে উল্টাটা বললাম, মোর নেগেটিভ, এটা মোর নেগেটিভ। ঠিক আছে, এটা মোর নেগেটিভ, এটা মোর নেগেটিভ হইলে তাহলে H2O2 from equilibrium 2 will release electron and H2O2 from equilibrium 1 will gain electron and E cell will be positive. E cell এর পজিটিভ ভ্যালুটা একদম শো করে দিবা, সেলের ভ্যালুটা বাইর করে নিবা, বাইর করে বলবা since E cell is positive the disproportionation is feasible. ঠিক আছে, ডিসপ্রপোর্শনেশনটা ফিজিবল। এটার আরেকটা এক্সাম্পল আছে পরের পেজে। কপার 1 আয়োডাইডের ডিসপ্রপোর্শনেশন একই, এখানে কপার 1 আয়ন্স ডিসপ্রপোর্শনেট করবে, আয়োডাইডের কোনো ফ্যাক্টর নাই এখানে। ঠিক আছে, কপার 1এরটা তো মাত্রই আমরা দেখলাম, রাইট? দুটা হাফ সেল। ঠিক আছে, সো এখানে ওয়ার্কআউট করাই আছে, ই সেল হ্যাজ বিকাম পজিটিভ। ই সেল যদি পজিটিভ হয় the disproportionation is 100% feasible. ওকে, এখন ই সেলের সাথে একটা ডাইরেক্ট রিলেশন আছে টোটাল এন্ট্রপি চেঞ্জের। ই সেলের সাথে একটা ডাইরেক্ট রিলেশন আছে টোটাল এন্ট্রপি চেঞ্জের। ই সেল যত পজিটিভ, ডেল এস টোটাল তত পজিটিভ। ঠিক আছে, এখানে আবার বলছে কি পজিটিভ ই সেল উইল লিড টু আ পজিটিভ টোটাল এন্ট্রপি চেঞ্জ। তার মানে এটার সাথে একটা রিলেশন করা যায় না? রিলেশনটা আমাদের বইয়ের মধ্যে সুন্দর করে লেখাও আছে। ঠিক আছে, রিলেশনশিপ বিটুইন টোটাল এন্ট্রপি অ্যান্ড ই সেল। তো টোটাল এন্ট্রপি অ্যান্ড ই সেলের পুরো ইকুয়েশনটা, ঠিক আছে, অ্যাকচুয়ালি রিয়াকশনটা হচ্ছে এরকম। আমি যদি রিয়াকশনটা এখানে লিখি, ডেল এস টোটাল ইজ ইকুয়াল টু এন, এখানে কি লেখা জানি, এন ই এন এফ ই সেল ডিভাইডেড বাই টি। কিন্তু তাহলে এন এফ আর টেম্পারেচার, এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস ইনভলভড ইন দ্য ইকুয়েশন, এফ হচ্ছে ফ্যারাডেস কনস্ট্যান্ট। এগুলো সবের ফিক্সড ভ্যালু, কারণ ইলেকট্রনসটা কনস্ট্যান্ট থাকবে। আর টি হচ্ছে টেম্পারেচার, কেলভিন টেম্পারেচার। এখন এগুলো তো সব কনস্ট্যান্টে আছে। যদি আমরা একটা স্পেসিফিক, যেহেতু আমরা স্ট্যান্ডার্ড টেম্পারেচারে করতেছি, টেম্পারেচার তো চেঞ্জ করতে পারতেছি না, নন স্ট্যান্ডার্ড কন্ডিশন করলে কিন্তু এই টিটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডেল এস টোটাল, এখান থেকে তাহলে আমরা বুঝতে পারতেছি এগুলো যেহেতু সব কনস্ট্যান্ট, ডেল এস টোটালের সাথে ই সেলের ডাইরেক্ট রিলেশন। ঠিক আছে, ই নট সেলের ডাইরেক্ট রিলেশন, যত এই ভ্যালুটা যত পজিটিভ তত ডেল এস টোটাল তত পজিটিভ। আর ই সেল যদি নেগেটিভ হয় ডেল এস টোটাল নেগেটিভ আসবে। বুঝা গেছে না? ডাইরেক্ট রিলেশন, তত ফিজিবিলিটি কমে যাবে। স্যার জি, একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার এস টোটাল যদি বের করতে বলে, স্যার ইউনিট 4 এও তো এস টোটাল আছে, ওইটা দিয়ে বের করতে হবে স্যার। ওইটা দিয়ে স্যার এই ফর্মুলা ইউজ করা যাবে না? তোমার ধরো ই সেলের ভ্যালু আছে, হ্যাঁ, ই সেলের ভ্যালু আছে, তোমার যদি বাকি ইনফরমেশন গুলো থাকে, দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইনভলভড ইন দ্য ইকুয়েশন, ফ্যারাডেস কনস্ট্যান্ট তোমার ডাটা বুকলেটে দেওয়া আছে, যে টেম্পারেচারে তোমরা করতেছো স্ট্যান্ডার্ড 298। এটা ঠিক আছে, একটা এক্সাম্পল হিসাবে যদি ধরো, তাহলে ইফ আই ওয়ান্ট টু ডু ইট নাও,
তাহলে আমাদের একটু ডাটা বুকলেটের ইনফরমেশনটা লাগবে, আমরা একটু ডাটা বুকলেট দেখে তোমাদেরকে বলি। ওকে স্যার। ডাটা বুকলেটে যেমন পেজ নাম্বার 5, ডাটা বুকলেটে যদি ইফ ইউ গো টু পেজ নাম্বার 5, ওখানে সুন্দর করে ইনফরমেশন আছে কিন্তু এই যে, কিন্তু ফ্যারাডেস কনস্ট্যান্টটা কি আছে এখানে? ভালো করে দেখো তো, ফিজিক্যাল কনস্ট্যান্টস এর মধ্যে কি ফ্যারাডেস কনস্ট্যান্টটা আছে? না স্যার। ফ্যারাডেস কনস্ট্যান্টটা নাই, তার মানে ইন দ্য কোয়েশ্চেন দ্য ফ্যারাডেস কনস্ট্যান্ট উইল বি গিভেন টু ইউ। ফ্যারাডের কনস্ট্যান্টটা এফটার তোমার ভ্যালুটা দিয়ে দিবে, এফটার ভ্যালুটা না দিলে ক্যালকুলেশনটা তো করতে পারবো না, রাইট? তার মানে যেমন আমাদেরকে, স্পেসিফিক হিট ক্যাপাসিটি দিয়ে দেয়, হ্যাঁ আমাদেরকে কি দিয়ে দেয়? স্পেসিফিক হিট হ্যাঁ ক্যাপাসিটি যেমন হ্যাঁ হ্যাঁ কোশ্চেনে দিয়ে দেয়। হ্যাঁ, এখানে আমাদের ফ্যারাডের কনস্ট্যান্টটা দিয়ে দিবে, ফ্যারাডের বুঝতে কনস্ট্যান্টটা পারছি। দিয়ে দিবে, কিন্তু রিলেশনশিপটা আমাদের মেইন দরকার আর কি। তাহলে আমরা অ্যাটলিস্ট একটা স্টেটমেন্ট দিতে পারবো যে যেহেতু ই সেলের ভ্যালু দুইটা ই সেল কম্পেয়ার করতেছি, যেটা মোর ফিজিবল, যেটার ভ্যালুটা মোর পজিটিভ, ওইটার এন্ট্রপিটা মোর ফিজিবল, মানে ওইটা টোটাল এন্ট্রপিটা মোর পজিটিভ হবে, ওই রিঅ্যাকশনটা মোর ফিজিবল হবে। কন্ডিশনস এর এফেক্ট অন সেল ভোল্টেজ, যেটা হচ্ছে ই সেল, এফেক্টস অফ চেঞ্জিং কন্ডিশন অন ই সেল ক্যান বি মেড বাই অ্যাপ্লাইং লে চ্যাটেলিয়ার প্রিন্সিপাল, যেটা তোমরা নর্মালি শিখছো, ঠিক আছে? এখন ইফ কারেন্ট ইজ অ্যালাউড টু ফ্লো, দ্য সেল reaction will occur and the E cell will fall to zero as the reaction proceeds and the reactant concentration drops. এটা কি বুঝাইছে? if current is allowed to flow, তাহলে তো আমরা কারেন্ট ফ্লো করতে দিই। আচ্ছা, the cell reaction will occur and the E cell will fall to zero as the reaction proceeds, the reactant drops. কি বুঝাইছে এটা? চলতে থাকলে একটা সময় ড্রপ হয়ে যাবে, হাইড্রোজেনের ভ্যালুতে এসে পড়বে। চলতে চলতে, কারণ রিয়াকশনটা কন্টিনিউ হইতে হইলে, কারণ কনসেন্ট্রেশন কমতে থাকবে তো একটা টাইমে গিয়ে, কনসেন্ট্রেশন যখন কমতে 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 রিয়াকশনটা যদি চলতে থাকে, ঠিক আছে, একটা টাইমে গিয়ে কনসেন্ট্রেশন তো কমে যাবে। বিষয়টা বুঝছো কি বুঝাইতেছে? কনসেন্ট্রেশনটা যখন কমে যাবে তখনই কিন্তু একটা টাইমে গিয়ে ই সেলটা জিরো হয়ে যাবে, এটাকে বুঝাইতেছে। রিয়াক্ট্যান্ট কনসেন্ট্রেশন যত ড্রপ হইতে থাকবে, ঠিক আছে, রিয়াকশন কনসেন্ট্রেশন যত ড্রপ হইতে থাকবে, একটা সার্টেন কনসেন্ট্রেশনে জিরো হয়ে যাবে। একটা সার্টেন টাইমে তো কনসেন্ট্রেশন আর থাকবেই না, কারণ রিয়াক্ট্যান্টের আয়নসই তো শেষ হয়ে যাবে, সব সেলের আয়ন্স তো শেষ হয়ে যাবে, তাহলে এটাকে রিফিউলিং করতে হবে না, আবার মানে মানে আবার আবার রিফিলিং করতে হবে তো জিনিসটা। মানে স্যার সব রিঅ্যাক্টেন্ট প্রোডাক্টে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, মেন কথা হলো একটা সেল রিঅ্যাকশন হইতেছে, সেলের তো একটা লিমিট আছে। আয়ন্সের কনসেন্ট্রেশন যদি শেষ হয়ে যায়, আয়ন্স মানে ব্যাটারি, ধরে নাও একটা ব্যাটারি তো সেল, হ্যাঁ তাহলে ব্যাটারির আয়ন্স কনসেন্ট্রেশন যখন শেষ হয়ে যায়, ব্যাটারির পাওয়ারটা শেষ হয়ে যায় না, হ্যাঁ ওই জিনিসটাই হইতেছে, ওইটাই বলতেছে, তখন এই সেলের ভ্যালুটা জিরো হয়ে যায়, ঠিক আছে? তো সেলের যত হাই ভ্যালু তত কিন্তু সে বেশিক্ষণ চলতে পারবে, যত লো ভ্যালু সে তত কম চলবে, মানে পটেনশিয়াল ডিফারেন্সটা যত বেশি তত বেশি চলবে, ঠিক আছে? এটাই বোঝাইছে আর কি এখানে। এফেক্ট অফ কনসেন্ট্রেশন অন ই সেল, কনসেন্ট্রেশন ছোট ছোট জিনিস আর কি। এখন এখানে লুক এট দ্য সেল রিঅ্যাকশনস, looking at cell reactions is a straightforward application of Leydig principle. So increasing the concentration of the reactants would increase E cell. Increasing concentration of reactions will increase E cell, and decreasing concentration would decrease E cell. ঠিক আছে, এখানে আমরা এটাই অ্যাপ্লাই করি। এটার কনসেন্ট্রেশন জেড, কনসেন্ট্রেশনটা বাড়াইলে ইকুইলিব্রিয়াম কোন দিকে যাবে? রাইটে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এটা রাইটে যাবে, কিন্তু এটাকে আমি কনসেন্ট্রেশন তো বাড়াবো না, আমি যেটা মোর নেগেটিভ ওটার তো কনসেন্ট্রেশন বাড়াবো না, যেহেতু সেল ই সেলের ভ্যালুটা যদি আমাকে বাড়াইতে হয়, ই সেলের ভ্যালুটা যদি আমাকে বাড়াইতে হয়, তাহলে আমার Fe2 প্লাস পজিটিভের কনসেন্ট্রেশনটা বাড়াইতে হবে, নেগেটিভের কনসেন্ট্রেশনটা কমাইতে হবে, রাইট? তাহলে তো ই এর ভ্যালুটা বড় হয়, কারণ পজিটিভের কনসেন্ট্রেশনটা, পজিটিভ ইলেকট্রোডের কনসেন্ট্রেশনটা যদি বাড়াও, তাহলে ইকুইলিব্রিয়াম উইল শিফট টু রাইট, রাইট। আর ওটা যদি কমাও ইকুইলিব্রিয়াম শিফটস টু লেফট, তাহলে এই ভ্যালুটা আরো মোর নেগেটিভ হবে, এই ভ্যালুটা লেস নেগেটিভ হবে,
তাহলে ই সেলের ভ্যালুটা বড় হবে, ই সেলের ভ্যালুটা আরো বাড়বে। এটা বেসিক ম্যাথমেটিক্স, প্লাস মাইনাসের ম্যাথমেটিক্স, জাস্ট স্পটে বুদ্ধি খাটাইতে হবে পরীক্ষায় আর প্র্যাকটিস করার সময়। টেম্পারেচারের সাথে এফেক্টগুলো দেখো। এখন টেম্পারেচারের সাথে এফেক্টটা দেখো। মোস্ট সেলস আর এক্সোথার্মিক ইন দ্য স্পন্টেনিয়াস ডিরেকশন। মোস্ট সেলস আর এক্সোথার্মিক ইন দ্য স্পন্টেনিয়াস ডিরেকশন, তার মানে ফরওয়ার্ড আমি যদি এক্সোথার্মিক রিয়াকশন বলি ওটাকে, সো অ্যাপ্লাইং লেজার টু আ টেম্পারেচার রাইজ টু দিস would result in a decrease in E cell because the equilibrium reactions will shift backwards. এটা তো আমরা বুঝতেই পারি, টেম্পারেচার বাড়ালে ইকুইলিব্রিয়াম ব্যাক মানে এন্ডোর দিকে যায়। আমি যদি বলি ই সেল ইউজুয়ালি মানে ইলেকট্রোড পোটেনশিয়াল রিয়াকশন, আমরা যদি উপরেরটাই ধরি, এটা আমাদের সেল রিয়াকশন না, Zn Fe2 প্লাস রিয়াক্ট করতেছে Zn2 প্লাস এন্ড Fe হচ্ছে, এটাই তো আমাদের সেল রিয়াকশন। এটাকে যদি আমি ডেল এইচ হিসাবে ধরি, ঠিক আছে, আমি ধর এটাকে ইকুইলিব্রিয়াম হিসাবে ধরি, সো ডেল এইচ, আমাদের ডেল এইচটা হচ্ছে নেগেটিভ, কিন্তু তাহলে ফরওয়ার্ডটা এক্সো, ব্যাকওয়ার্ডটা এন্ডো। সেই এক্সো এন্ডো যদি হিসাবে আসে তাহলে it will go backward, equilibrium will go backward টেম্পারেচার বাড়াইলে, রাইট? কারণ টেম্পারেচার বাড়লে অলওয়েজ এন্ডোথার্মিক রিয়াকশনটা ফেভার করা হয়। সো ই সেলের ভ্যালুটা কমে যাবে, কিন্তু কমে যাবে। ওকে, if the E cell positive, it indicates a reaction might occur. There is still a possibility, however the reaction will not occur or will occur more slowly, so effectively it does not happen. স্লোলি হয়ে যেতে থাকবে, ব্যাকওয়ার্ড যেতে থাকলে ই সেল পজিটিভ থাকে বাট লেস পজিটিভ হয়ে যেতে থাকে। রিয়াকশনটা হইতে পারে বাট রিয়াকশনটা অনেক স্লোলি হবে আগের থেকে, একটা টাইমে গিয়ে আর রিয়াকশনটা হবে না। ইফ দ্য রিয়াকশন, এইটা হলো অনেক ইম্পর্টেন্ট, ই সেল পজিটিভ বাট রিয়াকশন হচ্ছে না, এখন আমাকে কাইনেটিক্স দিয়ে এক্সপ্লেন করতে হবে। ইউ উইল হ্যাভ টু এক্সপ্লেন উইথ কাইনেটিক্স। এটা আমরা এন্ট্রপির সময়ই পড়ছি যে ডেল এস টোটাল পজিটিভ, এখন ডেল এস টোটাল পজিটিভ হইলে ই সেল পজিটিভ, হ্যাঁ স্যার। ডেল এস টোটাল পজিটিভ বাট স্টিল রিয়াকশন হচ্ছে না, তার মানে কাইনেটিক্যালি স্টেবল। এই ওয়ার্ডটা আমরা শিখছিলাম, দ্য রিয়াকশন ইজ কাইনেটিক্যালি স্টেবল। কাইনেটিক্যালি স্টেবল মানে আবার রিকল করে দিই, কাইনেটিক্যালি স্টেবল মানে হচ্ছে হাই অ্যাক্টিভেশন এনার্জি, ঠিক আছে? ইফ দ্য রিয়াকশন হ্যাজ হাই অ্যাক্টিভেশন, এখানে বলেই দিছে, ইফ দ্য রিয়াকশন হ্যাজ আ হাই অ্যাক্টিভেশন এনার্জি দ্য রিয়াকশন উইল নট অকার, ঠিক আছে? অলসো ইফ দ্য রিয়াকশন ইজ ক্যারিড আউট অ্যাট নন স্ট্যান্ডার্ড কন্ডিশনস, ই সেল ইউজিং স্ট্যান্ডার্ড কন্ডিশনস মে ডেভিয়েট। বুঝছো? ওইখানে যে ইলেকট্রোড পোটেনশিয়ালটা পাবা, নন স্ট্যান্ডার্ড কন্ডিশনের ইলেকট্রোড পোটেনশিয়ালটা কিন্তু স্ট্যান্ডার্ড ভ্যালুর থেকে ডেভিয়েট করবে, কারণ আমরা ইউজুয়ালি ক্যালকুলেট করি স্ট্যান্ডার্ড কন্ডিশনসে। আর এই যে ইলেকট্রোড রিয়াকশনগুলো আছে সবগুলা কিন্তু স্ট্যান্ডার্ড কন্ডিশনসে মেজারমেন্ট করা। আমরা কনসেন্ট্রেশন বাড়াই দিলাম, কমাই দিলাম, টেম্পারেচার বাড়াই দিলাম, কমাই দিলাম, এগুলো যদি করি, বা গ্যাস প্রেশার বাড়াই দিলাম, কমাই দিলাম, যদি গ্যাসিয়াস ইকুইলিব্রিয়াম থাকে, তখন কিন্তু ই সেল যেটা আসবে, ই সেলটা কিন্তু ওই নন স্ট্যান্ডার্ড কন্ডিশনসে আসতেছে, ওইটার ভ্যালু কিন্তু সেম আসবে না। দ্যাট উই অলরেডি আন্ডারস্টুড, রাইট? দেখি আর বইয়ের থেকে আমাদের কিছু বাকি আছে নাকি। তাহলে এনট্রপি আর ই সেলের সাথে যদি আমরা রিলেশনটা শিখে নিই, আরেকটা রিলেশনশিপ আছে পরের পেজে, ঠিক আছে? এখানে তো সব ইনফরমেশন যা যা আমরা পড়লাম মাত্র এগুলোই। আচ্ছা, এখানে আমরা রিলেশনশিপটা দেখি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যান্ড ই সেল। তাহলে আবার ওই রিলেশনশিপটা যদি আমরা জাজমেন্ট করি, এটা আমরা টপিক 13 আমরা ইনভলভ হয়েছিল, এটা টপিক 13 থেকে আমরা জানছি যে ডেল এস টোটাল ইজ ইকুয়াল টু আর লন কে। তাহলে এই ডেল এস টোটালের জায়গায় আমরা যদি পুট করে দিই আর লন কে কে সাবস্টিটিউট করে দিই ডেল এস টোটালের জায়গায়, সো আমাকে লন কেটা থাকে এই রিঅ্যারেঞ্জড ইকুয়েশনটা, আর এই রিঅ্যারেঞ্জড ইকুয়েশনের মধ্যে এন, এফ আর টি এগুলো সব
NF বাই RT পুরোটাই কনস্ট্যান্ট, তাহলে থাকে শুধু বাকি ই নট সেল। তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি তাহলে লন কে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ই নট সেল। আর ঠিক আছে, ই সেলের ভ্যালুটা যত পজিটিভ, লনকের ভ্যালুটা তত পজিটিভ। লনকের ভ্যালু পজিটিভ থাকা মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ভ্যালু পজিটিভ 1 থেকে গ্রেটার, ইকুইলিব্রিয়াম শিফট মানে লাইজ টু দ্য রাইট। বোঝা গেছে? ই সেল নেগেটিভ আসা মানে ইকুইলিব্রিয়াম লাইজ টু দ্য লেফট, রিঅ্যাকশনটা হবে না বেশি। স্যার ইফ আই রিমেম্বার স্যার আর এর ভ্যালুটা 8.3 সামথিং না? এটা তোমার কষ্ট করাও লাগবে না তো, আর এর ভ্যালুটা দেওয়াই থাকে, লেখা থাকা এই যে ইয়েতে লেখাই থাকে ডাটা বুকলেটে 8.31 জোল পার কেলভিন পার মোল। ঠিক আছে, এগুলো লেখাই থাকে। আয়নিক প্রোডাক্ট কেউ ভুলে গেছে ইউনিট 4-এ, ধরো আয়নিক প্রোডাক্ট লেখাই থাকে। কনভার্সন কেউ ভুলে গেছে, এই যে কনভার্সন ডাটা বুকলেটে লেখাই থাকে। তো ইউনিট 2-র সময় অনেকে যদি কনভার্সন ভুলেই যাইতো, মোল ক্যালকুলেশন করার সময় কনভার্সনটা তো সুন্দর করে লেখাই ছিল। মোলার ভলিউম ভুলে গেছে, এই যে মোলার ভলিউম তো লেখাই ছিল এগুলো। সো এখানে তোমাদের ইনফরমেশন আছে কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম? লনকের সাথে রিলেশন। এখন লন কে দিছে, শুধু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু বের করতে বলছে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু বের করবো কেমনে? ই টু দ্য পাওয়ার ই সেল না, হ্যাঁ স্যার। ই টু দ্য পাওয়ার ই সেল না। এখন ই সেল ধরো দিল না আমাকে, এই ভ্যালুগুলো সব দিয়ে ইনক্লুড করলো, পারবা তো জিনিসটাই, রাইট? ঠিক আছে, এই পুরা জিনিসটারে ই করতে হবে, এই পুরাটা আলাদা বের করে ই টু দ্য পাওয়ার এই রেজাল্টটা করে দিবা। যদি কোনো ক্যালকুলেশন আসে আর কি, এই ক্যালকুলেশনগুলো খুব কম দেয়, দিতে পারে। ঠিক আছে না? এই মেইন কাহিনী শেষ, এই কাহিনীগুলো শেষ। আমরা ফিউল সেল কনসেপ্টটা ধাপ করে লাগি। এখানে ফিউল সেল আছে না, নোটের ফিউল সেলটা দেখি একবার, তো তোমাদেরকে বুকের এক্সপ্লেনেশনটা দিছিলাম, এবার নোটের এক্সপ্লেনেশনটা দিই। ঠিক আছে, fuel cell uses energy from the reaction of fuel with oxygen to create voltage. তাহলে এখানে হাইড্রোজেন আর অক্সিজেন মেইনলি আমরা ইউজ করতেছি। ইটস আ হাইড্রোজেন অক্সিজেন ফিউল সেল। তাহলে ফিউল হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন, অক্সিজেন হলো বাতাস থেকে। তাহলে হাইড্রোজেন ফিউল সেলের মধ্যে এখানে আমরা ইলেকট্রোলাইট ইউজ করছি অ্যালকালি, অ্যাসিড না কিন্তু। আমরা ইলেকট্রোড ইউজ করছি মানে ইলেকট্রোলাইট ইউজ করছি অ্যালকালি। তো যখন অ্যালকালি ইলেকট্রোড ইউজ করতেছি তখন এখানে দুইটা রিয়াকশন দেওয়া আছে, এখানে দুইটা ইলেকট্রোড রিয়াকশন দেওয়া আছে। তাহলে এক পাশ দিয়ে হাইড্রোজেন সাপ্লাই হবে, এক পাশ দিয়ে এয়ার সাপ্লাই হবে। ওকে, কন্টিনিউয়াস সাপ্লাই। আচ্ছা, সো আমি লেফট হ্যান্ড সাইড থেকে আমি হাইড্রোজেন ইলেকট্রোড সাপ্লাই করতেছি, মানে হাইড্রোজেন গ্যাস সাপ্লাই করতেছি। যে সাইড দিয়ে হাইড্রোজেন গ্যাস সাপ্লাইটা করতেছি ওটা নেগেটিভ ইলেকট্রোড। তাহলে নেগেটিভ ইলেকট্রোডের কাজটা কি? হাইড্রোজেনটা কোথায়? দিস ইজ দ্য হাইড্রোজেন। ঠিক আছে, এখন এখানের কেসটা পুরাই উল্টা, এখানের কেসটা পুরাই উল্টা। এখানে এই যে সবগুলোর যে ইলেকট্রোড সিস্টেমটা আছে, এই দুটার মধ্যে মোর নেগেটিভ কোনটা? দুটার মধ্যে মোর নেগেটিভ হচ্ছে এই ইলেকট্রোড সিস্টেম। আমি নাম্বারিং করে দিই, আমি নাম্বারিং করে দিই, এটা 1 ইলেকট্রোড সিস্টেম 1, ইলেকট্রোড সিস্টেম 2। যখন অ্যালকালাইন ইলেকট্রোড থাকে, অ্যালকালাইন ইলেকট্রোলাইট থাকে, তখন এই দুটো ইলেকট্রোড সিস্টেম এক্সিস্ট করে। এখন এই দুটো ইলেকট্রোড সিস্টেমের মধ্যে আমি কি দেখতেছি? হাইড্রোজেন গ্যাস, যেহেতু এটা মোর নেগেটিভ, এটা রিভার্সড হবে। রিভার্সড হলে কি হইতেছে? হাইড্রোক্সাইড আয়ন্সের সাথে রিয়াক্ট করে হাইড্রোজেন গ্যাস হাইড্রোক্সাইড আয়ন্সের সাথে রিয়াক্ট করে প্রডিউস করতেছে ওয়াটার, ছাড়তেছে ইলেকট্রন, রাইট? এটা নেগেটিভ ইলেকট্রোডে হইতেছে জিনিসটা, ঠিক আছে। আর এই ওয়াটার যেটা প্রডিউসড, যে ওয়াটার প্রডিউসড হইতেছে এক্সট্রা, ওই ওয়াটারগুলা
ইলেকট্রন আবার গেইন করে রাইট হ্যান্ড কম্পার্টমেন্টে যায়, পজিটিভ কম্পার্টমেন্টের অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে আবার প্রডিউস করতেছে হাইড্রোক্সাইড আয়ন। তাহলে হাইড্রোক্সাইড আয়ন যদি প্রডিউস করে, এই হাইড্রোক্সাইড আয়নগুলো আবার H2 সাথে রিঅ্যাক্ট করবে। এটা একটা সাইকেলের মতো চলতে থাকবে চলতে থাকবে। যতক্ষণ পর্যন্ত ফিউল সাপ্লাই আসে, আর যতক্ষণ পর্যন্ত ফিউল সাপ্লাই আসে, ঠিক আছে? তাহলে আমার এক্সট্রা ওয়াটারগুলা কি হবে? এক্সট্রা ওয়াটারগুলা এক্সস্ট দিয়ে বের হয়ে যাবে, এক্সট্রা ওয়াটারটা রিলিজ করে দেওয়া হবে। কারণ ওয়াটার লেভেলটা তো মেনটেন করতে হবে। টু মাচ ওয়াটার উইল মেক দ্য ইলেকট্রোলাইট ডাইলিউট। এক্সট্রা ওয়াটারগুলা কি হবে? বের হয়ে যাবে। কিন্তু এটার ই সেল পজিটিভ আসতেছে। দিস ইজ ইউর ওভারঅল রিয়াকশন। ঠিক আছে, বোঝা গেছে না? এটা তাহলে আমার ইলেকট্রোড সিস্টেম দেখা করতে হয়েছে, ঠিক আছে? কোনটা মাইনাস কোনটা প্লাস আমার তো দেখিয়ে বুঝতে হয়েছে। এখন এটা যদি অ্যাসিডিক হইতো তাহলে আমার ইলেকট্রোড সিস্টেমটা চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে? অ্যাসিডিক হইলে আমার ইলেকট্রোড সিস্টেমটা চেঞ্জ হয়ে যেত। হাইড্রোজেন প্লাস হয়ে যেত। হ্যাঁ, এই যে অ্যাসিড হইলেই যে আমার ইলেকট্রোড সিস্টেমটা ইন অ্যাসিডিক কন্ডিশনস দিজ আর দ্য ইলেকট্রোড পটেনশিয়ালস। এই যে অ্যাসিডিক যদি ইলেকট্রোলাইট আমরা HCl যদি দিতাম তাহলে দিস ইজ দ্য ইলেকট্রোলাইটিক ইকুয়েশন। এই দুটা ইলেকট্রোড রিয়াকশনস ইউজ হইতো। এখন ই সেল কিন্তু একই আসবে। তখন আমার হাইড্রোজেন ইলেকট্রোড এটা যেহেতু দুটার মধ্যে মোড নেগেটিভ, মানে এটা জিরো যেহেতু এটা মোড নেগেটিভ, তাহলে এটা রিভার্স হয়ে যাচ্ছে। তাহলে হাইড্রোজেন কি করতো? হাইড্রোজেন ফার্স্টে ইলেকট্রন ছাইরা H প্লাস আয়ন ক্রিয়েট করতো। H প্লাস আয়ন্স তো কমন আছে ইলেকট্রোলাইটে। H প্লাস আয়ন্সগুলা অক্সিজেনের সাথে এক্সট্রা ইলেকট্রন আবার ওই রিলিজড ইলেকট্রনগুলা গেইন করে ওয়াটার ফর্ম করতো। এখন ইলেকট্রন মুভমেন্টটা নেগেটিভ থেকে পজিটিভই কিন্তু আছে। অলরাইট, এই কনসেপ্ট কিন্তু হ্যাঁ, চেঞ্জ sir. হচ্ছে না। ইলেকট্রন কিন্তু নেগেটিভ থেকে পজিটিভের দিকেই আছে, ঠিক আছে? শুধুমাত্র সব কনসেপ্ট কিন্তু একই আছে। ওকে, ইলেকট্রন কিন্তু নেগেটিভ ইলেকট্রোড থেকে পজিটিভ ইলেকট্রোডের দিকেই যাচ্ছে, নেগেটিভ থেকে পজিটিভেই যাচ্ছে, কিন্তু সব কিন্তু সেমই আছে। সো আমরা যদি ওভারঅল ইকুয়েশনটা করি, এটা লেফটে ওইটা রাইটে, তাহলে ইলেকট্রন কাটাকাটি হয়ে যেতেছে। তাহলে ওই যে দুইটা H2O দুইটা হয়ে যাবে, H প্লাসগুলা কাটাকাটি ওভারঅল হয়ে যায়, থাকে শুধু O2 আর H2O, ঠিক আছে? সেম রিয়াকশন আমরা যদি ই সেল বের করি, এক্স্যাক্টলি দ্য সেম ই সেল। তার মানে কি, আমরা অ্যাসিড ইউজ করি, অ্যালকালি ইউজ করি, ইলেকট্রোলাইট, ইটস নট আ প্রবলেম। যে ইলেকট্রোলাইটই ইউজ করবা ওটা কোনো প্রবলেম না, একই এনার্জি দিবে, কিন্তু একই ভোল্টেজ দিচ্ছে কিন্তু, ঠিক আছে? ক্লিয়ার? একই ভোল্টেজ দিচ্ছে, হ্যাঁ স্যার। একই ভোল্টেজ জি, দিচ্ছে। স্যার। আচ্ছা, তারপরে এখানে আমরা তাহলে এখানে কি বলি? ইউজিং স্ট্যান্ডার্ড কন্ডিশনস দ্য রেট ইজ টু স্লো টু প্রডিউস অ্যান অ্যাপ্রোপ্রিয়েট মানে অ্যাপ্রিসিয়েবল কারেন্ট। আচ্ছা, সো আমরা যদি স্ট্যান্ডার্ড কন্ডিশনে এই জিনিসটা মেনটেন করি, ভালো অ্যামাউন্ট অফ কারেন্ট আমরা পাবো না, ভোল্টেজ বেশি পাবো না। হায়ার টেম্পারেচার্স আর দেয়ারফর ইউজড টু ইনক্রিজ রেট, বাট দ্য রিয়াকশন ইজ এক্সোথার্মিক। So, by applying Le Chatelier would mean EMF falls. এইটাকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য গ্যাস প্রেসারগুলো হায়ার দেওয়া হয়েছে। স্যার একটা জি। প্রশ্ন ছিল। প্রশ্ন বলো, হ্যাঁ। প্রশ্ন তোমার প্রশ্ন বলো। টেম্পারেচার বাড়াচ্ছি হুম, কিন্তু রিয়াকশন এক্সোথার্মিক, তাহলে কেমনে হয়? টেম্পারেচার বাড়াচ্ছ, আরে ই সেল পজিটিভ হইলে রিয়াকশন কি হয়? একটু আগে কি কইলাম, ই সেল পজিটিভ হওয়ার রিয়াকশন কি সব? ই সেল যে পজিটিভ ওই রিয়াকশন কি বলছিলাম মাত্র একটু আগে, আর একটু আগে তো মেনশন করে এলাম। এনে তো বলে রাখলাম, এই যে মোস্ট সেলস আর এক্সোথার্মিক। তাইলে যদি এটা এক্সোথার্মিক রিয়াকশন, এই ওভারঅল রিয়াকশনটা ধরো H2 প্লাস O2, 2H2 প্লাস O2, এটাকে যদি আমরা একটা ইকুইলিব্রিয়াম রিয়াকশন ধরি, 2H2O, সো ইফ দিস del H ইজ মাইনাস, টেম্পারেচার বাড়াইলে কোন দিকে যাইব? ব্যাকওয়ার্ড যাইব তো। ও তাহলে তো ই সেলের ভ্যালু কমতে থাকবে না।
সেলের ভ্যালু কমতে থাকবে না? তো এটাকে কাউন্টারেক্ট করার জন্য আমরা কি গ্যাসগুলোর যদি প্রেসার বাড়াই দিই, ইকুইলিব্রিয়াম কোন দিকে মুভ করবে? লে শেটেলিয়ার প্রিন্সিপাল। লে শেটে এটাও ধরো গ্যাসিয়াসই বেরিতেছে, স্টিমই তো থাকে ফার্স্টে, তারপর তো কনভার্ট হয়ে লিকুইড হবে। তাইলে ইকুইলিব্রিয়াম কোন দিকে? রাইট। কোন দিকে? রাইটে না? হ্যাঁ স্যার। তাহলে রাইটে গেলে কি হইতে থাকবে? ই সেল পজিটিভ আরো বেশি হইতে থাকবে না? সেলের ভোল্টেজ বাড়তে থাকবে না? দেখছো, এগুলো হ্যাঁ। কিন্তু একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড। একটা নলেজের সাথে আরেকটা নলেজ ইন্টারকানেক্টেড, এখানে বলেই দিছে। এগুলো হচ্ছে প্রবলেম, ছোট ছোট টুকটাক কোয়েশ্চেন ঢুকাই দিতে পারেন, টুকটাক কোয়েশ্চেন ফেস করার জন্য এটা। Fuel cells will maintain a constant voltage over time as they are continuously fed with fresh supply. So maintaining constant concentration of reactants. This differs from ordinary cells where voltage drops as the reaction concentration drops. এখানে concentration maintain হইতেছে কিন্তু বারবার। এখানে কিন্তু concentration of electrolyte কমতেছে না, বাড়তেছে না কিন্তু। নোটিস করছো? কারণ ফ্রেশ সাপ্লাই দিচ্ছি। কারণ Always. আমি তো কন্টিনিউয়াস সাপ্লাই অফ রিঅ্যাক্টেন্ট আছে। আয়ন যেটা আয়ন যেটা প্রডিউসড হয় ওটা এক্সট্রাটা আবার ওই সাইডে গিয়ে রিঅ্যাক্ট হয়, আবার রিজেনারেট হয়, ঘুরে ফিরে কিন্তু এটা সার্কুলেশন চলতেই আছে। কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্টস এন্ড প্রোডাক্ট মানে কনসেন্ট্রেশন অফ দ্য ইলেকট্রোলাইট আয়ন্স রিমেইনস দ্য সেম। এর জন্য সেল ভোল্টেজ ড্রপ করে না। কিন্তু আমাদের নর্মাল ইলেকট্রোলাইটিক সেলগুলোর মধ্যে কি হয়? কনসেন্ট্রেশন অফ দ্য আয়ন্স কমতে থাকে, মানে ইলেকট্রোলাইট আয়ন্স। ঠিক আছে, এর জন্য সেল ভোল্টেজ ড্রপ করে। আচ্ছা, এইটা গেল কি ফিউল সেল? হাইড্রোজেন ফিউল সেল। এখন এই হাইড্রোজেন অক্সিজেন ফিউল সেলগুলোর অ্যাডভান্টেজ কি হবে? পেট্রোল ডিজেল ইঞ্জিন ওগুলার থেকে যদি আমরা আলাদা করি, ফার্স্ট কম পলিউশন, কারণ এখানে বাই প্রোডাক্ট হচ্ছে ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড হইল না। ঠিক আছে, আর একটা হলো গ্রেটার এফিসিয়েন্সি। এখন দেখো কি লেখা আছে, পিওর হাইড্রোজেন এমিটস অনলি ওয়াটার ওয়াইলস্ট হাইড্রোজেন রিচ ফিউল সেলস, ওটার মধ্যে অনলি স্মল অ্যামাউন্টস অফ এয়ার পলিউটেন্টস অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে। তার মানে পলিউশন অনেক কমাই দিতেছে, এটার পাওয়ার এফিসিয়েন্সি গ্রেটার, লস কম হয়। এটার পাওয়ার যেটা দিচ্ছে এটা লস, কারণ ইএমএফ তো কনস্ট্যান্ট, পাওয়ার জেনারেশনটা গ্রেটার এফিসিয়েন্সি দিবে, লস কম, কিন্তু লিমিটেশনস, এক্সপেন্সিভ, স্টোরিং অ্যান্ড ট্রান্সপোর্টিং হাইড্রোজেন, সেফটি প্রিকশন নিতে হয় অনেক, অ্যান্ড মেনটেনিং ইটস প্রেশার ইজ ডিফিকাল্ট। ওয়েট বাড়াই দিবে গাড়ির, কারণ পোর্টেবল এই কন্টেনারগুলো নিয়ে ঘুরতে হবে, ওটার মধ্যে লিমিটেড লাইফ টাইম, কারণ এটা রেগুলার রিপ্লেসমেন্ট লাগে সেলসের, অ্যান্ড প্রোডাকশন কস্ট অনেক হাই। এবং এইগুলা যে প্রডিউস করতেছো এগুলার টক্সিক কেমিক্যালস ইউজ হইতে পারে যখন তাদের প্রোডাকশন হচ্ছে। when you're producing hydrogen, sometimes when you're producing hydrogen and oxygen, sometimes you are using toxic chemicals while producing them. মানে স্যার এটার মধ্যে টক্সিক কেমিক্যালস রিলিজ হয় না কিন্তু ইউজ হয়। ইউজ হইতে পারে, হ্যাঁ। Release হয় না। producing reactant might use toxic chemicals, ঠিক আছে, এটা হলো লিমিটেশনস। এর জন্য ওই টক্সিক কেমিক্যালের ইউজ তো করতে পারবো না আমরা তো, ঠিক আছে। এগুলো হচ্ছে লিমিটেশনস। মেইন লিমিটেশন হচ্ছে প্রসেসটা, এইটার কস্টলি ফিউলের যে দাম, ফিউল সেল বানাইতে খরচ বেশি। ওকে, হাইড্রোজেন স্টোর করা ডিফিকাল্ট, গ্যাসগুলোকে স্টোর করা ডিফিকাল্ট, কারণ আমার স্ট্রং প্রেশার দিয়ে মেনটেন কইরা কন্টেনারে রাখতে হবে, এবং ওয়েট বাড়ায় দিবে, গাড়ির স্পিড কমাবে, রিপ্লেস করতে হবে, হ্যাঁ, রিপ্লেসমেন্ট লাগে। আচ্ছা, হাইড্রোজেন রেডিলি অ্যাভেলেবল থাকে, ওয়াটার দিয়ে ইলেকট্রোলাইসিস করে আমরা বের করে আনতে পারি, কিন্তু ইলেকট্রোলাইসিস করতে হলে তো ইলেকট্রিসিটি খরচ করতে হবে, ঠিক না? টু বি আ গ্রিন ফিউল, the electricity need to be produced from renewable resource। কিন্তু এই যদি হাইড্রোজেন এই ইলেকট্রোলাইসিসটা করো, যে ইলেকট্রিসিটিটা প্রডিউস করতেছো ওটা যদি ফসিল ফিউল বার্ন করে নাও, কোল পাওয়ার প্ল্যান্ট দিয়ে যদি করো, তাহলে তো হবে না। ওটা কি গ্রিন এনার্জি? দ্যাটস নট গ্রিন এনার্জি। উইন্ড দিয়ে যদি এনার্জি ক্রিয়েট করা হয়, ওয়াটার দিয়ে যদি এনার্জি ক্রিয়েট করা হয় টারবাইন দিয়ে,
তাইলে ওটা গ্রিন এনার্জি। আচ্ছা, ফিউল সেলস কিভাবে স্টোর করতে পারবো হাইড্রোজেনকে? লিকুইড আন্ডার প্রেশার, সারফেসের মধ্যে অ্যাবজর্ব করে রাখতে পারবা, অ্যাবজর্ব করে সারফেসের মধ্যে রাখতে পারবা, সলিড মেটেরিয়াল উপরে রাখতে পারবা। এটা বুঝাই দিছে আর কি কিভাবে ওকে স্টোর করে রাখা হয়। আচ্ছা, এখন ইনস্টেড অফ হাইড্রোজেন আমরা অ্যালকোহল ফিউল সেলও ইউজ করতে পারি না? ঠিক আছে, ইথানল fuel cells have also been developed. Compared to hydrogen fuel cells, they have certain advantages, including ethanol can be made from renewable resource in a carbon neutral way. Fermentation, মনে আছে না এই প্রসেসটা ও লেভেলসের? ফার্মেন্টেশন, জি স্যার। হ্যাঁ হ্যাঁ ফার্মেন্টেশন, এটা ফার্মেন্টেশন দিয়ে তো ইথানল বানানো যায়, তো রিনিউয়েবল রিসোর্স থেকে বানানো যায়। র মেটেরিয়ালস টু এর লেখাই আছে এখানে অবশ্য, অ্যাবান্ডেন্ট, চিনি লাগে। ইথানল ইজ লেস এক্সপেন্সিভ অ্যান্ড ইজিয়ার টু স্টোর দেন হাইড্রোজেন। প্রেশার কম লাগে ইথানল স্টোর করে, কারণ ইথানল তো নিজেই লিকুইড, আমার লিকুইড সাপ্লাই থাকবে। নিউ পেট্রোল স্টেশনস উড নট রিকোয়ার অ্যাজ ইথানল ইজ লিকুইড ফিউল। তোকে পেট্রোল স্টেশনের মধ্যে চেঞ্জ করতে হবে না, কন্টেনার চেঞ্জ করতে হবে না, হাইড্রোজেন কন্টেনার ইনস্টল যে করবো ওটার জায়গায় আমরা ইজিলি পেট্রোলের জায়গায় ইথানল পুট করে দিতে পারবো। সো ইনস্টেড অফ ইথানল, মিথানল ক্যান অলসো বি ইউজড। এখন এই যখন এই অ্যালকোহল ফিউল সেল হয় তখন এক সাপ্লাই হবে হাইড্রোজেনের জায়গায় হবে ইথানল বা অ্যালকোহলটা, আর আরেক জায়গায় সাপ্লাই হবে অক্সিজেন আগের মতোই। সো দুইটা ইলেকট্রোড সিস্টেম আমরা নেই এখানে ইথানলের। দেখো, দিস ইজ দ্য ইলেকট্রোড সিস্টেম অফ অক্সিজেন, দিস ইজ দ্য ইলেকট্রোড সিস্টেম অফ ইথানল। বুঝা গেছে? দুটো ইলেকট্রোড সিস্টেম কিন্তু দেওয়া আছে। বুঝতে পারছি স্যার। এটার ই নোটটা দিল না। হ্যাঁ, এটার ইলেকট্রোড পটেনশিয়ালটা দিলে বুঝতে পারতাম। মিসিং। এটার ইলেকট্রোড পটেনশিয়ালটা এটার থেকে পজিটিভ, এটার ইলেকট্রোড পটেনশিয়ালটা ওটার থেকে পজিটিভ। কোন রিঅ্যাকশনটা দিছে? তাহলে স্যার প্রোপানল সেলও হইতে পারে। প্রোপানল সেল হইতে পারে। ইথানল আর মিথানলটা ইজিয়ার বানানো, প্রোপানলটা আরো একটু ডিফিকাল্ট। ঠিক আছে, মেইনলি ফার্মেন্টেশন আমরা যেটাতে করি, আসলে ফার্মেন্টেশন দিয়ে আমরা ইথানলটাই বানাই, কারণ গ্লুকোজ থেকে ইথানলটাই হয়। আর মিথানলটা অন্য সিস্টেমে বানানো হয়, ওইটাও রিনিউয়েবল রিসোর্স। প্রোপানলটা বানানো যায় কিন্তু ওই বিভিন্ন কেমিক্যাল ইউজ করতে হবে আর কি। সো এখানে ওইটার ইলেকট্রোড পটেনশিয়ালটা দেয় নাই, বাট দিন শেষে এইটা ওইটা ছিল লেস পজিটিভ, ওইটা ছিল মোর পজিটিভ। মেইনলি ধরো ওইটা আমি ইলেকট্রোড পটেনশিয়াল একটা বানায় লিখে দিই, কারণ আমাদের ডেটা বুকলেটে নাই, এটা তো আর আমার মুখস্থও নেই, ডেটা বুকলেটে থাকবে নাই, এটা ইথানলেরটা নাই, এখানে শুধু মেটালের ইয়েগুলো আছে। এটা ধরো প্লাস 1.36, আমি ধরো একটা বানাই দিলাম বোল্ট। সো এটা মোর পজিটিভ, Greater. লেস পজিটিভ। যেটা লেস Less পজিটিভ এটা তো উল্টায় যাবে, উল্টায় গেছে। হ্যাঁ, স্যার জি, ইথানল যেহেতু মোর পজিটিভ, তাহলে এটা বেশিক্ষণ লাস্ট করবে না, ইটস আ বেটার সেল না? আরে মোর পজিটিভ তো এটা হাইড্রোজেনের রেসপেক্টে, এগুলো ওটা হাইড্রোজেনের রেসপেক্টে। আমার তো দেখতে হবে ই সেল, ঠিক আছে, আমাকে তো দেখতে হবে ই সেল, বুঝতে বুঝছো? পারছি। ই সেল। ইথানল ফিউল সেল আর ইয়েড ফিউল সেল গেল। আচ্ছা, ইথানল ফিউল সেল, অ্যালকোহল ফিউল সেলের কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ধরো ইনস্টেড অফ ইথানল ফিউল সেল, ঠিক আছে, ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এই যে ডিসঅ্যাডভান্টেজটা আমরা ওভারঅল ইকুয়েশন থেকে দেখতে পারতেছি।
পলিউশন কিন্তু কার্বন ডাইঅক্সাইড। আমরা পলিউশন কিন্তু রিডিউস করতে পারলাম না। কার্বন ডাইঅক্সাইড, গ্রিন হাউস গ্যাস কিন্তু ঠিকই রিলিজ হচ্ছে, ঠিক আছে? সো পলিউশন কিন্তু রিডিউস করা গেল না, ঠিক আছে? আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হাইলি ফ্লেমেবল ইথানল কিন্তু ইউজ করতেছে, অবশ্যই একই, ওই হাইড্রোজেনও তো ফ্লেমেবল, ওটা এতটা বড় ডিসঅ্যাডভান্টেজ না, কিন্তু সবসময় ইথানল, ঠিক আছে, ওটা বললেই হবে, ঠিক আছে? তাহলে স্যার। আমাদের ফিউল সেলের কাহিনীটা শেষ। আমাদের শুধু স্যার। আমরা নেক্সট ক্লাসে লেকচারটা করে হলাবো এই রেডক্স টাইট্রেশন আর টাইট্রেশনের ইম্পর্টেন্ট জিনিস। পুরা ক্লাসের মধ্যে এটা হয়ে গেলাম আর এই টপিকের কাহিনী শেষ।